দেশের বর্তমান যে হালচাল বা বিগত কিছু সময় যাবৎ যে হালচাল ছিল বা টোটালি দেশের কিছু স্টোরি নিয়ে একটু পর্যালোচনা, এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। তো এখানে আসলে সব কিছু মিলমিশে থাকবে আর কি। এই 19, 20, 18, 20 এরকম আর কি। দেখা গেলে অনেক পুরাতন ইস্যু চলে আসতে পারে, অনেক নতুন ইস্যু ডিবাং করা হইতে পারে, এরকম আর কি। টোটালি একটা নিজের মতো আর কি একটা ছোটোখাটো বিশ্লেষণ। তো এখন আপনার হাদির ইস্যুতে আসি। হাদিকে মারার পরে ওই কিছুদিন আগে ফয়সাল করিমকে ধরা হয় ইয়েতে, কলকাতায়। তো ধরার পরে তো এটা সিস্টেম হচ্ছে আপনার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, আর সে তো আমাদের দেশের আসামি, তো ইন্ডিয়া তো তাকে ব্যাক দেওয়ার কথা, তাই না? তো এখন যেটা বোঝা যেতেছে যে ওখানে হচ্ছে আপনার যেটা নিউজ পাইতেছি, যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে আপনার আব্বাসকে পাঠানোর চেষ্টা করতেছে। দেখেন, আব্বাসের বয়স হয়ে গেছে, ও মানে আপনার হচ্ছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই না? তো আব্বাসকে পাঠানোর একটা চেষ্টা চলতেছে। আর এখানে জামাতেরও একটু নাম, মানে ওখানে হচ্ছে আপনার ওকে জেরা করা হইতেছে না, ওকে হচ্ছে আপনার ট্রেন আপ করা হইতেছে ভারতে, ফয়সাল করিম মাসুদকে, হাদি হত্যার মূল আসামি। এ হচ্ছে আপনার হাদির ইস্যুটা। যেহেতু আব্বাস হচ্ছে আপনার ওকে জমা, ওর তো কোনো ভ্যালু নাই এখন। আসলে কি বলবো, এই দেশের কথা বলতে গেলে অনেক হিস্টোরি চলে আসে। এদেশে আসলে জীবনের কোনো ভ্যালুই নেই। যখন যাকে মনে চায় মারা যায়, কোনো খুনের বিচার নাই। মানে এটা একটা ব্যাড লাইফস্টাইলের প্রমাণ একটা কান্ট্রি যদি হয়, সেটা হচ্ছে বাংলাদেশ। এখানে আপনার হচ্ছে খাবারের ভেজাল, সব জায়গায় সিন্ডিকেট। এই যে আপনি দেখেন, সিন্ডিকেটের বিষয়টা যেহেতু আসছে, তেলের একটা বিষয়টা টান দিই। তেলের তো এখানে সংকট থাকার কথা না। ইরান তো আপনার আমাদেরকে কোনো করতেছে না, আমাদের জাহাজ আটকে রাখতেছে না। যেহেতু আমি ইন্টারন্যাশনাল খবরের মূলত রাখি টুকিটাকি, দেশের থেকে বেশি, তো সে তো রাখতেছে না। তারপর আপনি যে বিবৃতি দিচ্ছেন, আপনার বিএনপি সরকার যে বিবৃতি দিচ্ছে, ইরানের একটা বিপক্ষে গেছে, ইরান একটু নাখোশ হয়েছে আর কি। আর এই আরেকটা পররাষ্ট্রনীতির কথা বলি। এই তেল নিয়ে একটা নিউজ হয়েছিল, মনে আছে? কালের কণ্ঠতে সম্ভবত। ওখানে নিউজ হয়েছিল যে আপনার বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র অনুমতি নিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, এরকম একটা অবস্থা। বাংলাদেশ সরকার, আবারও বলছেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সাথে বা যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে তারপর হচ্ছে দেন রাশিয়ার তেল কিনবে, ঠিক আছে? মানে নতুন রুট আর কি। আপনার চিন্তা করেন, এটা একটা পররাষ্ট্রনীতি হইতে পারে? এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমার দেশের পলিসি আমি আমি করবো, আমার আরেক দেশের নিতে হবে কেন? তারপর বুঝতে পারছেন আমরা মানে এই আন্দোলনটা, এই যে নির্বাচন, সব কিছু যে ব্যাহত হয়ে যাইতেছে বা ব্যাহত হয়েছে অলরেডি, এটা বুঝতে পারতেছেন? আর এখানে তো কি বলবো, আর সবই ঠিকঠাক আছে, বাট রাস্তায় নামলে যখন গ্যাস পাম্পের সামনে যায়, তখন দেখি যে সিরিয়াল, মানে কি বলবো, কোনো প্রবলেম নেই, তারপরও সিরিয়াল। দামও শুনছি নাকি বাড়াইতেছে, এরকম একটা চলতেছে, রেশনিং পদ্ধতি দিতেছে। সংকট নাই। আমি মানে যেতটুকু বুঝতেছি, আমাদের জাহাজ আসতেছে, হইতেছে, তারপরে আবার দাম বাড়াইতেছে, সংকট দেখানো হইতেছে। আসলে এই দেশে তো সব হচ্ছে আপনার সিন্ডিকেট। কিছুদিন আগে হচ্ছে আপনার নবীন ফ্যাশন, ওখানে হচ্ছে আপনার ওই লোকটা কম দামে পাঞ্জাবি বিক্রি করে, তো ওনাকে ব্যবসা করতে দেওয়া হয়নি। মানে এখানে সিন্ডিকেটের অভাব নেই, এখানে আবেগ দিয়ে ব্যবসা চলে মাঝে মাঝে। অনেক কিছু চলে আসে একটার পর একটা, আবেগ দিয়ে। এটার মানিটা হচ্ছে আপনার দেখেন, মজুর ইস্যুটা, মানে একটা ইস্যু মনে পড়ছে আর কি, একটার পর একটা তো মনে পড়ে যায়। মজুর ইস্যুটা, মজুক যে ড্রিঙ্কসটা আছে, ওরা নাকি 1 টাকা করে ইয়াকে দেয়, কি জানি বলে, ফিলিস্তিনিদেরকে দেয়। আমাদের এটা আমরা কিনলে 1 টাকা করে আমাদের যাবে। দেখেন আবেগ নিয়ে কেমনে খেলতেছে। এটা কিছুদিন হওয়ার পরে মানুষ খাইছে, অনেক খাইছে, খাওয়ার পরে ওরা হঠাৎ করে দিয়েছে দাম বাড়ায়। কথা বুঝছেন? ওরা দিয়েছে হঠাৎ করে দাম বাড়ায়। এই হচ্ছে অবস্থা বাংলাদেশে। মানে একটু উঠতে পারলে ওরা আর মানে মাটিতে ওদের পা নামে না। তো বিএনপি পররাষ্ট্রনীতি নিয়ে একটা
পরামর্শ দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনার বর্তমান যেই বিশ্ব রাজনীতি, সেটা হচ্ছে দিনকে দিন যুক্তরাষ্ট্র থেকে বাইপাস হয়ে চীনের দিকে আসতেছে। গতকালকার রিপোর্ট, এফটি রিপোর্ট বলতেছে যে চীন হচ্ছে নয়া শক্তি। এই ইরান যুদ্ধে যদি আপনার হচ্ছে কোনোভাবে আমেরিকা এখানে না টিকতে পারে সাপোজ, তো ধরেন যে এখান থেকে তার শুরু, কথা বলছেন। তো এখন তো আমাদের উচিত যে যুক্তরাষ্ট্রকে এত স্পেস না দেয়া। তার এখন আহামরি কোনো কিছু নেই। আপনার চীন হচ্ছে নয়া শক্তি, চীন হচ্ছে আমার পাশে, চীনকে আমার অনেক কারণের প্রয়োজন। আমার যেহেতু ইন্ডিয়ার সাথে ক্যাচাল, চীনকে ওই কারণেও প্রয়োজন। চীনের যেহেতু চীন নতুন শক্তি, নতুন বিশ্ব ব্যবস্থার বাপমা হবে, তো তার হাত ধরা। বাট আমরা সেটা করতেছি না। চীনকে আমরা তিস্তা প্রকল্প দিব বলে আমরা ওদের সাথে সম্পর্ক খারাপ করতেছি, ঠিক আছে। হ্যাঁ, এদিক দিয়ে জামাত ইন্টারেস্টিং একটা কাজ করতেছে, সেটা হচ্ছে আপনার চীনের হাত ধরতেছে জামাত। চীনও জামাতকে একটু হেল্প করতেছে। এবার ঈদে দেখলাম আর কি, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আসলে কি বলবো, একটু যদি ভালো কাজ করে এটার হয়। তো জামাতের মাধ্যমে হচ্ছে চীন দরিদ্র যে বাঙালি জনগোষ্ঠী ছিল, বাংলাদেশের জনগণ যারা গরিব নিম্নবিত্ত, তাদেরকে ঈদ উপহার আর কি দেওয়া হয়েছে এবার। তো এখানে নাকি জামাত নিজেদের ক্রেডিট নিছে, এই হয়েছে সেই হয়েছে। আমার কথা হচ্ছে ক্রেডিট নেক জামাতে ক্রেডিট নিতে পারে, যেহেতু এখানে সে কোনো চুরিচামারি করে নাই, সে একটু ক্রেডিট নিতে পারে, সে সহযোগিতা করছে। যাই হোক, মানে কীভাবে প্যাচ লাগানো হয় আর কি, এটা হচ্ছে বাস্তব একটা প্রমাণ। আপনার এখন উচিত যে দেখেন, শেখ হাসিনা পতনের আগে কিন্তু লাস্ট হচ্ছে আপনার চীন সফরে গেছিল। ওখানে যা হচ্ছে আপনার খুব সম্ভবত $5 বিলিয়ন আর কি হচ্ছে আপনার দেনা করতে গেছিল, দেশে যে সংকট ছিল। তো ওখান থেকে চীন কিছু কন্ডিশন দিচ্ছে, ওগুলো ভারতের কারণে শেখ হাসিনা মানতে পারে না, যার কারণে হচ্ছে আপনার দেশের অর্থনৈতিক দুরবস্থা, এর ভিতরে আন্দোলন, এর সাথে হচ্ছে রেমিটেন্স শাটডাউন। তো আপনার তো চীনকে প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের দাপট হচ্ছে আপনার বেশি একটা লং লাস্টিং করবে না, মানে ধীরে ধীরে পতন হবে। আর ওর দেশেও একটু ক্যাচাল চলতেছে, একটু অনেকটি ক্যাচাল চলতেছে ট্রাম্পের বিরুদ্ধে। আসলে ও রাষ্ট্র হিসেবে সামনে কি করে, মানে ও খুবই একটা ইয়েতে পড়বে, কারণ ওর কান্ট্রির যে অবস্থা, ওর হচ্ছে কী বলবো আর, আমাদের যে পারিবারিক যে কাঠামো, ওর তো পারিবারিক কোনো কাঠামো নেই। প্লাস হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়, তারপরে অনেকগুলো অঙ্গরাজ্য। তো যে এই ইন্ডিয়ার মতো যে কোনো সময় যে কোনো অঙ্গরাজ্য বলে দিতে পারে যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে থাকবো না, বলে দিতে পারে, এটা অসম্ভবের কিছু নেই। তো ও আছে ওর ঝামেলায়। তা আমার তো ধরতে হবে যে আগামী দিনের যে দিবে, ওর সাথে তো আমার সম্পর্ক রাখতে হবে। আপনি যদি একবার মানে একদিকেই জিজ্ঞা করেন, তাহলে তো হইল না। ও আছে বিপর্যস্ত অবস্থায়, আপনি ওরে করতেছেন, ইন্ডিয়াকে করতে পারলেন না। তো ইন্ডিয়াকে মাইনাস করতে যাইয়া আপনি ওর হাত ধরছেন। ও আর ইন্ডিয়া একসাথেই তো এখান থেকে করবে, তাই না? নতুন শক্তি যে আসবে, ওর সাথে তো আমার ভালো সম্পর্ক রাখতে হবে। এটা বিএনপির উচিত করা আর কি। বিএনপির আরেকটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে আপনার আগের যেই আওয়ামী লীগ আমল ছিল, আওয়ামী লীগের যেই বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা থাকতো, বিশেষ করে ইন্ডিয়ান যে ডিপ্লোমেট বা যুক্তরাষ্ট্রের এইসব টাইপের যারা ছিল, ওদের সামনে হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনার মানে এমনভাবে বসতো যে বাংলাদেশ হচ্ছে আপনার ছাত্র, ওরা হচ্ছে টিচার, বা ওরা হচ্ছে বস, আর বাংলাদেশ হচ্ছে আপনার এমপ্লয়ি, এরকমভাবে। তো এবারের যে সিনারিওটা, এটা ভালো লাগছে। বিএনপির যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে বর্তমানে, ওদের বডি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি মানা যায় বসার, মানে যেটা পজিটিভ ওটা তো পজিটিভ বলতে হবে। মানে এখানে অনেকগুলো বিষয় চলে আসতেছে, একটার পরে একটা।
আর তারেক রহমানকে আরেকটা পরামর্শ দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনার এখনও তো ফার্স্ট কোনো বিদেশ সফর হয়নি, তো ফার্স্ট সফর অ্যাটলিস্ট আপনার চীনে করা উচিত, বা চীনে করলে আপনারই লাভ হবে, যেহেতু দেশের অনেকটাই ঋণ আছে। তো বাট আরেকটা কথা আছে এখানে, পত্রিকাগুলো বিশেষ করে আপনার হচ্ছে কালের কণ্ঠ, বসুন্ধরার যেই পত্রিকা, তো ওরা যেরকমভাবে বলতেছে যে দেশে কিছুই নেই আর বিএনপি ওগুলা খাইতেছে, মানে বিএনপি যেন পরে বলতে পারে যে আমরা এমন অবস্থা ক্ষমতা আসছি যে দেশে কিছুই ছিল না। ঠিক আছে, বাস্তব ওরকমও কিছু না, দেশ মোটামুটি আছে, একবারে যে খারাপ অবস্থায় আছে ওরকম না। তো আপনার চীন সফরটা তার যেহেতু প্রথম সফরটা, বিদেশ যে কোনো প্রধানমন্ত্রীর জন্য বিদেশের যে প্রথম সফর ওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আই হোপ চীনে করলে ভালো হয়, আর যদি ওখানে না হয় তারপরে আমি বলবো ইন্ডিয়া বা যুক্তরাষ্ট্রে না করা উচিত। যদি চীনে না করেন সেটা হচ্ছে নিরপেক্ষ কোনো একটা কান্ট্রিতে করলে অ্যাটলিস্ট ভালো হয় আর কি, যেহেতু প্রথম সফরের দিকে সবার একটু ফোকাস থাকে। আর হচ্ছে চীন সফরে গিয়ে দেশের জন্য কিছু পজিটিভ চিন্তা, মানে ওরা কীভাবে কী করে, কীভাবে ওরা উদ্যোক্তা তৈরি করে, কীভাবে ওরা কাজ করে, মানে এরকম টাইপের ওদের কাছে এরকম হেল্প চাওয়া, যেহেতু দেশে আপনার হচ্ছে বিশাল একটা অংশই বেকার, আর আপনি হচ্ছে এত জবও দিতে পারবেন না। তো ইউনূস সাহেব যেরকম বলে আর কি যে উদ্যোক্তা তৈরি করা, তো আই হোপ উদ্যোক্তা অনেকেই হইতে চায়, আর উদ্যোক্তা হইলে দেশেরই লাভ, দেশের অর্থনীতি ঘুরে যাবে। তো এরকম অনেক হেল্প চাওয়া উচিত চীনের কাছে। যে আর উদ্যোক্তার বিষয় যেহেতু উঠছে, আরেকটা কথা বলি, বাংলাদেশের যে মূল প্রবলেমটা সেটা হচ্ছে আপনার কেউ একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে গেলে আপনার হচ্ছে অ্যাডভান্সটা লাগে অনেক হিউজ একটা অ্যামাউন্ট। তারেক রহমানকে এটা সলভ করা উচিত, মানে এদিকে একটা ফোকাস দেওয়া উচিত, এই ফ্যামিলি কার্ড এসব দান্দাবাজি ইয়াটিয়া না করে। ঠিক আছে, আর যেসব কাটকুট এগুলো হচ্ছে জামাতে যে সমাজ কল্যাণমন্ত্রী ছিল চারদলীয় জোটের, ওনারা যা করে দিচ্ছে ওগুলাই নিয়ে কাজ করলে হয়, ওগুলোই সাধারণ মানুষকে ওসব বিষয়ে একটু সচেতন করে যে এরকম এরকম সুবিধা আছে, যারা আপনারা এটা প্রাপ্য তারা নেন, ওসব সুবিধা দেওয়া উচিত। এছাড়া আর বেশি একটা মনে হয় না করা উচিত। এসব কার্ড নতুন নতুন যেগুলা উনি আনছে মাঠে, এগুলাতে আগানো উচিত, কারণ দেশের অবস্থা একটু ক্রিটিক্যালি। তো এটাই বলবো আর কি, যে এত চাকরি বাকরি না করে আপনি নতুন উদ্যোক্তা তৈরি করেন, এদিকে একটু ফোকাস একটু দেন আর কি, যেহেতু বেকারত্ব বাংলাদেশের মূল একটা প্রবলেম, আপনার এদিকে ফোকাস দেওয়া উচিত। বিশেষ করে অ্যাডভান্সের ক্ষেত্রে যারা কিছু একটা করতে চায়, দোকান একটা কিছু নিবে, অনেক হিউজ অ্যাডভান্স দেওয়া লাগে, এদিকে একটু ফোকাস ওনার দেওয়া উচিত। আর হচ্ছে সামনে পয়লা বৈশাখ, আবারও সেই মঙ্গল শোভাযাত্রা, আবারও সেই চেতনা। তো ওনাকে তো অনেক পরামর্শই দেওয়ার ছিল, যাক ওনার যে উপদেশটা আছে ওনারা কীভাবে কী করে জানি না। তো ইউনূস সরকারের আমলে যেসব চুক্তিগুলা, বিশেষ করে ইতালির সাথে তারপর হচ্ছে তুরস্কের সাথে যে যুদ্ধাস্ত্র নিয়ে যে আলাপ হয়েছিল, ওগুলো হচ্ছে ওনার কন্টিনিউ করা উচিত এই সরকারের। কারণ আমাদের মূল প্রবলেমটা হচ্ছে এটাই, আমরা যদি অস্ত্র না আমাদের না থাকে তাহলে তো হচ্ছে আপনার মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়বো, তাই না? অস্ত্র থাকলে একটা সেনাবাহিনীর মোরালিটি আপনার হচ্ছে একটু হাই থাকে, আর হচ্ছে আমাদেরও কনফিডেন্সটা একটু বেশি থাকবে আর কি। তো এদিকে ফোকাস দেওয়া উচিত, এই চেতনা দিয়ে তার লাভ নেই, যেটা প্রয়োজন ওটাই আসলে করা উচিত। আর ওনার আম্মা যে পরামর্শগুলো, ওনার আম্মা যেহেতু একবার বলছে, যে অনেকবারে বলছে বিষয়, যে সংবিধান এই ছুঁড়ে ফেলা হবে এই সংবিধান, তো আই হোপ এই সংবিধানটা না রাখাই উচিত, যেহেতু আজকের মূল থিমটা এটা নিয়ে, এটা আসলে রাখা উচিত না। আর হচ্ছে উনি একটা জিনিস খেয়াল করলাম যে উনি
ওনার দল ক্ষমতা আসার পরে মানে 1 মাসও লাগে নাই, এই কয়েক সপ্তাহের ভিতরে যেভাবে সংবিধানের দোহাই দিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে, আসলে এটা উচিত না। যে আওয়ামী লীগ আপনার হচ্ছে ধীরে ধীরে দখল করছে, ওনারা 1 মাসের আগেই সব করে ফেলছে। এটা হওয়া উচিত ছিল না। আর হচ্ছে দুর্নীতির লাগাম টেনে ধরা, যেহেতু ওনারা গত 5 বারের চ্যাম্পিয়ন, মানে কি বলবো, তাও ওনাদের বড় কথা। যাই হোক, এই বিষয়ে দুর্নীতির এইসব বিষয়ে একটু ওনাদেরকে খেয়াল রাখতে হবে, ওনাকে বিশেষ করে, যেহেতু দুর্নীতি একটা দেশকে আপনার কুরে কুরে খায়। তো আমি মনে করি যে এটা একটু অফ হইলে আপনার অনেক কিছুই সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা তো আর গরিব নেই, রাষ্ট্র তো আর গরিব না। সম্ভবত ইউনুসের আমাদের একটা রিপোর্ট করা হয়েছিল, 235 বিলিয়নের মতো আপনার 15.5 বছরে পাচার হয়েছে, 235 বিলিয়ন। এই রাষ্ট্র তো গরিব না, তাই না? এটাকে গরিব বানিয়ে রাখা হয়েছে। তো এদিকে ওনার ফোকাস দেওয়া উচিত। সাথে হচ্ছে আপনার আরও একটা বিষয়, সেটা হচ্ছে ওনার দল আসলে এগুলো তো ইন্ডিয়া থেকেই করে দেওয়া হয়েছে, যে কে নমিনেশন পাবে না পাবে, এগুলো তো ইন্ডিয়া থেকেই দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনারও কিছুটা ছিল, সব তো আর ইন্ডিয়া করে নাই, ইন্ডিয়া প্লাস হচ্ছে ওনার একটা বলে এই দুটো গ্রুপ মিলিয়ে আর কি এবার নমিনেশন দিয়েছে। তো এই যে যেমন এই কথাটা উঠছে আপনার কর্নেল অলিকে নিয়ে, এই বর্তমানে যে কর্নেল অলি সাহেব যেসব বক্তব্যগুলো দিতেছে, ইটস ট্রু, এতদিন এসব বক্তব্যগুলো দেয় নাই, কারণ সে বিএনপির দলে ছিল বিদায় এসব বক্তব্যগুলো উনি দেয় নাই। আপনি দেখেন জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথাবার্তা বলতেছে, উনি কিন্তু রিয়েল মুক্তিযোদ্ধা। তো এগুলো তো হচ্ছে আপনার বিএনপি ডিফেন্ড করতে পারবে না, তাই না? এগুলো তো ডিফেন্ড করতে পারবে না বিএনপির ওই সাধ্য নেই। তো ওনার মতো ইয়াকে ধরে রাখা, আর প্লাস হচ্ছে যে বিরোধী দলীয় নেতা যে ডক্টর শফিক, হ্যাঁ আমি জামাতকেও বলবো যে আপনার তারেক রহমানকে যে 10% বা এরকম কিছু একটা বলা হয়, এটা জামাতের কিছু একটা অংশ বলে, জামাত কি শিবিরের কিছু একটা অংশ বলে। আর হচ্ছে এখানে আপনার ডিজিএফের যেই বারাখাটা কিছু থাকে, ওদেরও একটা হাত আছে। তো বলবো যে আসলে মিলেমিশেই করা উচিত। যে কোনো একটা দেশের মহা সংকট মিলেমিশে থাকা উচিত, সবাই সবাইকে রেসপেক্ট করা উচিত। যেমন হচ্ছে আপনার ইয়েকে জামাত আমির শফিককে চুম্মা শফিক বলে, তো বাচ্চাদেরকে কপালে কিস করে, এগুলো তো হচ্ছে আপনার সুন্নতের কাজের পরে। তো আসলে কি বলার কোনো ভাষা নেই। আরও অনেক প্রোপাগান্ডা আছে যে জামাতের আমির আগে বলছে বাসা নিবে না, এখন বাসা নিতেছে, মানে বিরোধী দলের যে লাল বাড়িটা। তো জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, জামাতের আমি নিজেই বলছে যে এই বাড়িটা জাস্ট হচ্ছে আমি বিভিন্ন অকেশনে ইউজ করব, ঠিক আছে? তো এসব প্রোপাগান্ডা বা এসব না করা উচিত। আর হচ্ছে জামাতকে আরেকটা কথা, জামাতকে একটা পরামর্শ, সেটা হচ্ছে এনসিপির সাথে একটা দূরত্ব সৃষ্টি হইতেছে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। তো এখানে হচ্ছে আপনার যদি না হয়, যেহেতু এনসিপির কিছু পোলাপান আছে, দেখলাম আর কি, ওরা খুব অহংকারী হয়ে গেছে যে ওদের ভোটেই নাকি জামাত এতগুলো আসন পাইছে, ঠিক আছে? তো আমি মনে করি যে এবার ভোট বক্সটা যাচাই বাছাই করার জন্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলা বেছে নেওয়া উচিত সবগুলো দলকেই, মানে এই 11 দলের, ঠিক আছে? আলাদা আলাদা করুক, কারো হওয়ার প্রয়োজন নেই, আলাদা আলাদা করুক, তখন বোঝা যাবে যে কার কী পরিমাণ ভোট আছে। তো আমি মনে করি যে এনসিপিকেও এই সুযোগটা দেওয়া উচিত, জামাতও একা নির্বাচন করুক, দেখা যাক কার কতটুকু ভোট আছে। কারণ এনসিপি দেখতেছি একটু অহংকারী হয়ে যাইতেছে, মানে সবাই না, এনসিপির কিছু তরুণ আছে, ওরা মানে চেষ্টা করতেছে একটু বাঙনটা করার আর কি, বাঙন দেওয়ানোর চেষ্টা করতেছে। তো এটাই করা উচিত। তো সবাই মিলেমিশেই রাষ্ট্র। আর হচ্ছে পিডিআর যেই হত্যাকাণ্ড, এটারও বিচার চাই। তো এই ছিল আজকের আর কি ছোটোখাটো একটা প্রবলেম, মানে এখানে টোটালি এতদিনের মানে দেশ নিয়ে তো আসলে এরকমভাবে করা হয় না, টোটালি কিছু ইস্যু নিয়ে মানে একটু এদিক সেদিক করে সব ইস্যুই এক জায়গায় করে আর কি আজকে একটা প্রোগ্রাম করলাম, এগুলো আপনারা জানেন। তো দেখা যাক কী হয়, আজকে একটু পরে প্রোগ্রাম।
দেখি কি হয় না হয়, তখন আবার আপডেট দিব ইনশাল্লাহ।